আজকে ইফতারিতে ইচ্ছে করছিল একটু হালিম খাবো, তো আমি দুপুর 2টা থেকে হালিম রান্না করার প্রস্তুতি শুরু করেছি। প্রথমে হালিমগুলোকে এইভাবে একটু দানা ভেঙে নিয়েছি গরম পানি দিয়ে, তারপর গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর আমি বেরেস্তা ভাজি করতে চলে এসেছি। আসলে হালিম রান্না করার জন্য বেরেস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমার রান্না চলতে চলতে আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে হালিমে রান্না করার সময় সবসময় আমি আগেই অনেকগুলো বেরেস্তা ভাজি করে রাখি, যাতে করে হচ্ছে রান্নার সময় সময় যখন আমার দরকার হবে তখন দিতে পারি। কারণ পরবর্তীতে রান্না বসালে যখন দরকার হবে তখন কিন্তু অনেক ঝামেলা হয়। তো আমি প্রায় সময় অনেক কুকিং চ্যানেলে দেখি, কেউ সাজেস্ট করে যে লবণ দেওয়ার জন্য, আর কেউ সাজেস্ট করে চিনি দেওয়ার জন্য, যাতে করে বেরেস্তাগুলো মুচমুচে হয়। তো আলহামদুলিল্লাহ সবসময় আমার বেরেস্তা অনেক পারফেক্ট হয়, কখনোই কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। আজকে আমার বেরেস্তাটা একটু সামান্য পুড়ে গিয়েছে, আমি একটু অমনোযোগী ছিলাম, কিন্তু মুচমুচে হয়েছে সেটা যথেষ্ট। একেবারে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর সবসময় বেরেস্তার তেলে যে কোনো রান্না করলে সেটা অনেক বেশি মজা হয়। তো আমি সবসময় এই জন্য বেরেস্তার তেলেই হচ্ছে যে কোনো রান্না করা শুরু করি। আজকে ভিডিও করার সময় যে আমার কি হয়েছে, আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছি, মানে মেইন যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোতে আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি একটু ম্যারিনেট করে রাখা মুরগিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ম্যারিনেট করার জন্য আমি একটু আদা বাটা, রসুন বাটা, লবণ এবং একটু লেবু রস দিয়ে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি যে তেল ছিল তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তারপরে এই মুরগিগুলোকে এখন ভেজে নিচ্ছি। আসলে আজকে আমি মুরগির হালিম করছি। গরুর হালিম করলে আমি গরুর মাংসটা আগে রান্না করে রাখি, কিন্তু মুরগির মাংসের জন্য আমার সেটা কিছু দরকার হয় না। তো আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া আর যেই রাঁধুনি যেই প্যাকেট পাওয়া যায় মশলা হালিমের, সেটা দিয়ে দিয়েছি। কারণ হালিমের মশলা ছাড়া আমার কাছে মনে হয় যে হালিমটা ভালো লাগে না। আর আমি কখনো নিজে ঘরে বা রেডি করা হালিম বা মশলা সেগুলো ট্রাই করতে যাইনি, আমি সবসময় বাজারেরটাই প্রিফার করি। কারণ ঘরে এত ভেজাল করে আসলে দরকার মনে হয় না আমার কাছে। তো যাই হোক, আমি এর মধ্যে রান্না করছিলাম আর আমার আম্মু এসে আমাকে 2টা মরিচ দিয়ে দিয়েছে রান্নার মধ্যে। এই সময় যদি মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু রান্না থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি সব সময় হচ্ছে রান্নার মধ্যে এভাবে গোটা গোটা মরিচ দেওয়াটাই প্রিফার করি। তো যাই হোক, আমার এই মুরগি রান্না হয়ে যাচ্ছে, অলমোস্ট সিদ্ধ হবে। এইভাবে আমি দীর্ঘক্ষণ এটাকে কষাতে থাকি। তো আমি একটু আমার বেরেস্তাগুলো আপনাদেরকে এর মধ্যে দেখাই যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে, একেবারে এতটা মুচমুচে হয়েছে এটা। তো আমি আবারও ভুলে গিয়েছি পুরো প্রসেসটা দেখানোর জন্য। আমি মুরগির মধ্যে যেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে হচ্ছে আমি ক্রমাগত নেড়ে যাচ্ছি। আর হালিম রান্না করার জন্য এটা বিরক্তিকর বা ইম্পর্টেন্ট দুইটাই বলতে পারেন স্টেপ হলো নাড়া। মানে এত দীর্ঘ সময় নিয়ে নিয়ে নাড়তে হবে, যেটা বলার বাইরে, হাত একেবারে ব্যথা হয়ে যাওয়ার মতো। হালিমটা একটু যদি না নাড়ি তাহলে কিন্তু নিচে লেগে যায়। আর আমার কিন্তু আজকে হালিমটা নিচে একটু লেগে গিয়েছিল, সেটা রান্নার সময় আপনারা দেখতে পারবেন। তো এখানে বলক এসে গিয়েছে এবং আমি একটু কথা বলছিলাম আমার মায়ের সাথে এবার রমজান নিয়ে। তো এর মধ্যে এসে দেখেছি এটা অলমোস্ট সামান্য একটু নিচে লেগে গিয়েছে। তো আমি সেটাকে চেষ্টা করছিলাম নিচে মানে একেবারে ভালো করে তুলে আনার জন্য। তো আমি কিন্তু এরপরে আর এই ভুলটা করিনি, আমি এরপর কন্টিনিউয়াস এটাকে নেড়ে গিয়েছি। আচ্ছা, পাকিস্তানি হালিম যে রান্না করা হয় সেটা কিন্তু অনেক দীর্ঘ সময় নিয়ে তারা রান্না করে। মানে এই যে ডাল এবং মাংসের যে প্রসেসটা সেটা কিন্তু ওরা অনেক দীর্ঘ সময় নিয়ে করে। এবং রেস্টুরেন্টে কীভাবে রান্না করে বাংলাদেশের বা হোটেলগুলোতে সেটা তো আমার জানা নেই, তবে আমরা কিন্তু বাংলাদেশে খুব ঝটপট এবং ফাঁকিবাজি স্টাইলে হালিম রান্না করি। তবে আমার মনে হয় অথেন্টিক হালিমের স্বাদ যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু সেটা সময় নিয়ে রান্না করা উচিত। তবুও ইফতারের আগে আসলে সম্ভব হয় না। তো আমি এর মধ্যে একটু তেঁতুলের টক দিয়ে নিচ্ছি। তেঁতুলের টকটা অপশনাল, আমি দেই স্বাদের জন্য একটু। আমার মা পছন্দ করে না এটা দেয়া, কিন্তু আমি দেই। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এটাকে আবার ভালো করে নাড়তে থাকবো এবং নাড়তে থাকবো আর কি। তো আপনাদের সবার কেমন যাচ্ছে রমজান? আমি আর আমার মা আসলে ডিসকাস করছিলাম এখন যে এই রমজানটা খুব দ্রুত চলে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ কোনো কষ্টই হয়নি এই রমজানে। কোনো পানির পিপাসা নেই, গরমের কষ্ট নেই। খুবই সময়গুলো খুব ভালোভাবে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যখন হালিমটা এই পর্যায়ে এসেছে তখন আমি ডালের মধ্যে বাকি একটু মশলা আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আসলে মুরগি রান্না করার সময় যদি আমরা সবটুকু মশলা দিয়ে দিই তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা আসবে। তো আমি সবসময় যেটা করি যে ডালের সাথে মিক্স করার জন্য একটু মশলা রেখে দিই, যেটা হচ্ছে ডালটা যখন একটু গাঢ় হয়ে আসে
তখন আমি এই মশলাটা দিয়ে দিই। তো মশলা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তারপর আমি আবার একটু বেরেস্তা দিয়ে নিব এটার মধ্যে। আমি কিন্তু এটার মধ্যে ৩ ভাগে বেরেস্তা দিয়ে থাকি এবং সেটাতে কিন্তু আমার মনে হয় যে ঘ্রাণটা খুব সুন্দর হয় এবং কালারটাও অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, এরপর আমি হচ্ছে এটার মধ্যে একটু কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু মরিচের গুঁড়া ইউজ করিনি। মরিচের গুঁড়াটা আমাদের বাসায় সবাই একটু কম পছন্দ করে। তো কাঁচামরিচের ঝালটা আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। এরপর আমি এটার মধ্যে আজকের দিনে সুপারস্টারকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতা দিলে হালিমের মধ্যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা বলার বাইরে। আপনারা কেউ কখনো ট্রাই করেছেন কিনা আমি জানি না, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেক সুন্দর একটা স্মেল আসে, মানে হালিমের মশলা টশলার ঘ্রাণগুলোর সাথে মিক্স হয়ে খুবই ভালো একটা ঘ্রাণ আসে। তো যাই হোক, লেবু পাতা দেওয়ার পরে আমি এটাকে আবারও অনেক দীর্ঘ সময় ধরে নেড়ে নিব। এবার হচ্ছে রোজায় আমি এই হালিমটা নিজেই প্রথমবার রান্না করছি। আর হালিম আসলে রমজান ছাড়া আমাদের খুব একটা খাওয়া হয় না। শুধুমাত্র রমজান আসলে আমরা হালিমটা খাই। বছরের অন্য অন্য সময় কেন জানি না আমার এটা ইচ্ছে করে না। ইফতারের পরে আসলে হালিম খাওয়ার যে মজা, সেটা অন্যরকম একটা মজা। তো রান্না করতে করতে এই যে আমার হালিম এখন এই পর্যায়ে চলে এসেছে। একটু ঝোলটা খুব গাঢ় হয়েছে এবং কালারটাও মনে হচ্ছে যে ভালো মতো কুক হয়েছে। তো মোটামুটি এটার থিকনেসটাও এখন খুব আলহামদুলিল্লাহ ভালো। এখন ফাইনালি আমি আবারও এটার মধ্যে বেরেস্তা দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার বেরেস্তার কাহিনী। তো এরপরে হচ্ছে আমি বাকি যে ইফতারিগুলো সেগুলো ভেজে নিচ্ছি। আমি আজকে হচ্ছে পেঁয়াজি, তারপরে হচ্ছে বেগুনি এবং হচ্ছে আলু দিয়ে আমি হচ্ছে বেগুনির মতো করে একটা জিনিস ভাজি। তো আলুর চপ মাঝে মাঝে ভাজি, তবে আমার বোন কেন জানি না আলুর চপটা ইদানিং খেতে পারছে না। তো ওর জন্যই মূলত হচ্ছে আমি আলুটাকে অন্য প্রসেস করে ভাজছি। সেটাও আমার ভিডিওতে দেয়া থাকবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো পেঁয়াজি ভাতার সময় আমি সবসময় পেঁয়াজগুলোকে একটু হালকা হাতে ধরি। আর বেগুনি রান্না করার সময় বা ভাজার সময় আমার মা সবসময় একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেয়, যেটা হচ্ছে বেগুনিটাকে খুব বেশি মুচমুচে করে। আলহামদুলিল্লাহ এই রমজানে প্রত্যেকটা বেগুনি অনেক বেশি মুচমুচে হয়েছে এবং অনেক বেশি মজা হয়েছে। সেটা হচ্ছে আমার মনে হয় প্রত্যেক ঘরেই সব রান্নার জন্য কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো আমরা সবাই ইউজ করি, আর সেটা সবার রান্নাঘরের আলাদা একটা সিক্রেট। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি বেগুনিগুলিকে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। বেগুনি প্রায় হয়ে এসেছে, তো আমি বেগুনিগুলোকে তুলে নিচ্ছি। কালারটা আমার ভিডিও কেমন হয়েছে আমি জানি না, তবে সামনাসামনি কিন্তু খুব ভালো লাগছিল। তো আলুগুলোকে এভাবে আমি পিস পিস করে এখন ছেড়ে দিব এবং আলুগুলো কিন্তু ফুলে অনেক মজা হয়। আমার কাছে বেগুনের চাইতে ইদানিং এই আলুনিটাই অনেক বেশি ভালো লাগছে। তো ইফতার রেডি, এই যে।